দেখুন, মমতা ব্যানার্জির ইস্তফা দিচ্ছেন না তার নিয়ে আলোচনা কোনো দরকারই নেই। কারণ মমতা ব্যানার্জি ইস্তফা দিলে রাজ্যপাল তার ইস্তফাটা গ্রহণ করতেন। মমতা ব্যানার্জি ইস্তফা না দিলে মমতা ব্যানার্জিকে পদ থেকে সরিয়ে উনি একটা বিজ্ঞপ্তি জারি করবেন, তারপর পরবর্তী মুখ্যমন্ত্রীকে শপথ দেবেন। যিনি বসাতে পারেন, নিযুক্ত করতে পারেন, তিনি সরাতেও পারেন, সেখান থেকে রিমুভ করতে পারেন, ডিসমিস করতে পারেন। কিচ্ছু দরকার নেই, রাজ্যপাল মমতা ব্যানার্জিকে পদ থেকে সরিয়ে দিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী যিনি নির্বাচিত হবেন লিডার তাকে শপথ পড়িয়ে দেবেন। আর আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করছেন মমতা ব্যানার্জির, একে বুদ্ধদেব ভট্টাচার্যকে অপমান করা হচ্ছে। তিনি একজন ভদ্রলোক ছিলেন। মমতা ব্যানার্জি কি ভদ্রমহিলা? আপনারা মমতা ব্যানার্জির কাছ থেকে সেই সৌজন্য আশা করেন, ভদ্রতা আশা করেন যেটা বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছিলেন। এটা খুবই অন্যায়। কিন্তু আমি এখানে একবার বিমল শঙ্কর নন্দর কাছে আসতে চাই। বিমল দা, আপনি, আমি জানি না আপনি পুরো প্রেস কনফারেন্সটা দেখেছেন কি না, তিনি বলছেন যে গণতন্ত্রের যে রায়টা আজকে হলো, যেখানে গতকাল একেবারে মুক্ত, মানে আমি বলছি প্রচুর ভোট, অবাধে ভোট দিয়েছেন মানুষ এবং আপনাদের পরবর্তী 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি বিমলদের কাছে যাওয়ার আগে দর্শকদের দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা ইতিহাসের কালো দিন। আমি এই বিষয়টাতে কি বলেছেন আসবো বিমলদের কাছে, তার আগে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকে দেখাবো দর্শকদের। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us, but morally I am telling you that we won the election. মানে অবাধ ভোটে যেখানে বিজেপিকে পরবর্তী 5 বছরের জন্য বিমলদা একেবারে বেছে নিচ্ছেন সাধারণ মানুষ, এই রাজ্যের ভোটাররা, এবং সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইতিহাসের কালো দিন। আমি বলছি এই অবাধ ভোটটা, গণতন্ত্রের উৎসবকে যদি ইতিহাসের কালো দিন বলেন, তার জয় পরাজয়কে ইতিহাসের কালো দিন বলেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে দর্শকদের শোনালাম, যেটা বললেন যে আমি কেন রাজভবনে গিয়ে ইস্তফা দেব, গণতন্ত্রের কোন উজ্জ্বল উদাহরণ আপনি রাখলেন? শুভ্র, একটা কথা বলি, আগামী দিনে যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে চর্চা করবে, বই লিখবে, নিঃসন্দেহে তারা ভারতীয় ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক এবং কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করবে এই তৃণমূল কংগ্রেসের শাসনকে, বিশেষত শেষ এই 5 বছরের শাসনকে। একটা শাসক এবং সেই দলটা কত নির্লজ্জ হতে পারে, কত অগণতান্ত্রিক হতে পারে এবং কত সংবিধান বিরোধী হতে পারে, এই কথার মাধ্যমে তা প্রমাণিত হয়। নজরুল সাহেবের একটা কথার সঙ্গে আমি একমত, এত আলোচনা না করলেও চলে। ওনার যেদিন টার্ম শেষ, যেদিন শপথ নিয়েছিলেন 5 বছরের শেষ, উনিও চলে যাবেন, নতুন সরকার শপথ নেবে, ওনাকে সে নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই। বাট দ্য মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট। এখানে দেখে নিতে হবে এই রকম মানসিকতার একজন পলিটিক্যাল লিডার গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শাসন করেছে। এই রকম মানসিকতার একজন পলিটিক্যাল লিডার এই পশ্চিমবঙ্গকে শাসন করার নামে তছনছ করে দিয়েছে। শুধু তাই নয়, ওই দলের সঙ্গে যাই পাশাপাশি তো 3 জন বসেছিল, তাদের কারোর একটা মাথায় এলো না যে আপনি যেটা বলছেন ভুল বলছেন, আপনি কনস্টিটিউশনটা জানেন না, আপনি কনস্টিটিউশন কিচ্ছু বোঝেন না। আসলে সবাই সব বোঝে, ওই ফিরহাদ হাকিমও বোঝে, ওনার ওই ভাইপিও বোঝে, ডান দিকে ওই যে ভদ্রলোক বসেছিল কি যেন নাম ওর, তা সেও বোঝে, এখানে যারা আছে ডেরেক ওব্রায়েনও বোঝে, এখানে যে তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখার্জিও বোঝে। আসলে উনি এটার দ্বারা একটা জিনিস তৈরি করতে চাইছেন, উনি এই ধরনের নাটক করে বারবার পার পেয়ে গেছেন। এই ধরনের নাটক করে তিনি ভেবেছেন আবার লাইমলাইটে ফিরে আসবেন। কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, বিজেপির একজন নেতাকর্মী হিসেবে নয়, রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে, স্বৈরাচার কিন্তু কখনো শেষ কথা বলে না। মানুষ স্বৈরাচারীকে ঘৃণা করে। উনি যে স্বৈরাচারী শাসন দেখিয়েছেন, উনি যে সংবিধান পদে পদে লঙ্ঘন করেছেন, আগামী দিনে তিনি মানুষ ওনাকে মনে তো রাখবেই না, আলোচনা করবে এক ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক শাসক হিসেবে, যিনি সংবিধানটাও মানতেন না। উনি ভাবছেন এভাবেই হয়তো উনি আবার মানুষের কাছে সেন্টিমেন্ট তৈরি করে কিছু দয়া খোঁজার চেষ্টা করছেন।
মানুষ কিন্তু ওনাকে প্রত্যাখ্যান করেছে। ওনার হাতে পুলিশ নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই। মানুষ বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি নতুন করে বাংলাকে তৈরি করবে, সোনার বাংলা। সেই সোনার বাংলায় সব বিরোধীদের কিন্তু সমান মর্যাদা থাকবে। আমরা কাউকে কিচ্ছু করব না। যা শাস্তি দেওয়ার ওনাকে জনগণ দিয়েছে, আগামী দিনে ইতিহাসও দেবে, জনগণও দেবে। হ্যাঁ, কিন্তু ইতিহাসের রাস্তা খুলে সেই থাকতে সেই হবে শাস্তি তো মাথা পেতে স্বীকার করতে হবে। ওটা হ্যাঁ, ওই জনগণ আমাদের মানসিকতাই অস্বীকার নেই। করেছে, মাথা পেতে She জনগণের দেওয়া doesn't শাস্তি have আমি the স্বীকার mindset. করছি, এবং সেইখান থেকে আমি ইন্ট্রোস্পেকশন করব আমার এবং আমার দলের যে উনি কোথায় কোথায় introspection ভুল হয়েছে। করবেন। এটাই তো আদর্শ আচরণ হওয়া উচিত। কেন সেই পথে হাঁটছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো, তার আগে সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট নিয়ে কি বলেছেন একবার দেখুন। মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন? এটা কি হতে পারে? দেখুন, এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইনটা সব জানেন। এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। আমি বিস্মিত হচ্ছি প্রদীপ্ত দা, 84 সাল থেকে যিনি নির্বাচনী রাজনীতিতে রয়েছেন, তিনবারের মুখ্যমন্ত্রী, একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলছেন যে আমি আবার বলছি যে নির্বাচনের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে অভিযোগ থাকতে পারে, কিন্তু কেউ আজ পর্যন্ত এইটা তুমি আমাকে দেখাও বলেছে যে আমি হেরেছি কিন্তু আমি ইস্তফা দেবো না, তার কারণ আমি মনে করি আমি মোরালে জিতেছি। আমি এই যে কতগুলো কথা দিয়ে শুরু করলে যে 84 সাল থেকে রাজনীতি করছেন, এতবারের উনি মুখ্যমন্ত্রী, তিনবারের, তিনি বেশ কিছুবার কেন্দ্রীয় মন্ত্রী কাজ করেছেন বা তিনি বেশ কিছুবার আমাদের সাংসদ হয়েছেন, তার সম্পর্কে একজন পুলিশ আধিকারিক, এখানে প্রাক্তন পুলিশ আধিকারিক যিনি তার সঙ্গে কাজও করেছেন, তার ডাইরেক্ট অথরিটিতে কাজ করেছেন, তাকে অন ক্যামেরা অসভ্য বলে দিতে পারছেন। এটা বাংলার কালচার হতে পারে। মানে যদি কেউ অসভ্য হয়েও যায়, একজন মহিলাকে এভাবে অন ক্যামেরা অসভ্য বলা যায়, এই কালচারটা একজন আইপিএস অফিসার যিনি সাংবিধানিক পদে আছেন তিনি তখন বলবেন কি? তখন মোরালিটি তিনি দেখবেন না, তিনি দেখবেন সাংবিধানিকভাবে তিনি তো কোনো অন্যায় করেননি। তাহলে মুখ্যমন্ত্রী সাংবিধানিকভাবে কোন অন্যায়টা করেছেন? 164 ধারা, এখানে আমরা 3 জন রাষ্ট্রবিজ্ঞান পড়ার লোক আছি, 4 জন আছেন, বিশ্বনাথ স্যারও আছেন। যদি 164 ধারা অনুযায়ী উনি যদি রিজাইন না করেন, রাজ্যপাল সরিয়ে দেবেন। আমরা তো বলছি পরের কথা, আমি বলছি এই কথাটা, আমি বলছি প্রদীপ্ত দা তুমি বলবে, কিন্তু আমি বলছি কোন এখতিয়ার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেন জনগণের রায়ে প্রত্যাখ্যাত হওয়ার পরে যে আমি পদত্যাগ করব না? 12-14 লাখের ভোটের ডিফারেন্স, প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল আপ থেকে শুরু করে ইভেন কংগ্রেসের সিনিয়র লিডাররা প্রত্যেকে এটাকে ভোট চুরি বলছেন, প্রত্যেকে। এবং আমরা মনে করছি, যেটা আমরা গতকালকেও বলেছি, যে কি করে একটা 99%, 98% আমরা সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। আমি শেষ করি, আমি তোমার কাছে আসছি, তুমি শেষ করবে, কিন্তু শেষ সুপ্রিম তো কথা কোর্ট মমতা বন্ধ হয়ে বন্দ্যোপাধ্যায়কেও গেছে, করতে হবে। সুপ্রিম কিন্তু কোর্টে অনন্তকাল হেরে যাবার পরেও সুপ্রিম ওই কোর্টে মুখ্যমন্ত্রীর আপনারা পদটা তো- আঁকড়ে থাকবো বলতে না, পারেন উনি না। মুখ্যমন্ত্রীর এইখানে পদে থাকুন বলেননি। আমি বলছি এই কথাটার অর্থ কি, যে আমি উনি রাজভবনে বলেননি, কেন অর্থ যাব, বুঝতে আমি হবে। রাজভবনে কেন যাব, আমি ইস্তফা কেন দেবো? স্টালিন, আমি একেবারে মমতা আমাকে বন্দ্যোপাধ্যায়ের বলতে দিন, বন্ধু তুমি রাজ্য, বলে দিন। সেইখানে স্টালিন একেবারে পরাজয় বিধানে স্বীকার বিধান করেছেন, করেছেন, রাজ্যপালের কাছে গিয়ে তিনি পদত্যাগ বিধান করেছেন। পত্র জমা দিয়েছেন। একাধিক উদাহরণ এই ক্ষেত্রে রয়েছে। সব উদাহরণ রয়েছে। আমি- সমস্ত আমাদের নজরুলদা আপনি কিছু বলতে মুখ্যমন্ত্রীর নামে বলেছেন, মুখ্যমন্ত্রী তো এখন কিছু বলছেন না, আপনি এখন বলুন। নজরুলদা, আমি দ্রুত। বলিনি, আমি শেষ করিনি, আমার শেষ হয়নি। আমার খুব আমি পরিষ্কার বলছি, কথা, একটা জায়গায় দাঁড়িয়ে টানতে হবে। 164 আপনি বলুন, বলুন, একটা আমার জায়গায় শেষ দাঁড়িয়ে হয়নি, টানতে আমি হবে। কি করে বলবো? রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ওই দেখুন, আমাকে বলতেই দিচ্ছেন না। আমি তো না, আমার না, জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে টানতে হবে। আমি তো দাঁড়িয়ে টানবো, তার জন্য তো তার মধ্যে তো তুমি বলে দিচ্ছ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।